সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মামুন, তোমার কাছে যে প্রশ্নটা রেখে গেছিলাম যে 5 জন করে খেলানোর চিন্তা ভাবনা চলছে, সেক্ষেত্রে জাতীয় দলের জন্য প্রথম হচ্ছে দোল ভাই, এটা আজকে ইয়েতে আমাদের কাগজে নোমান একটা রিপোর্ট করেছে, খুব ভালো মানে বিশ্লেষণ। সেটা হচ্ছে গতবার তো 4 জন করে প্লেয়ার ছিল, সেই 4 জন করে প্লেয়ারের কোটা পূরণ করতে গিয়ে আমরা দেখি অত্যন্ত নিম্নমানের কিছু কিছু প্লেয়ার খেলেছে, যাদের আসলে মানে এক্স প্লেয়ার, যাদের জন্য কেরিয়ার শেষ হয়ে গেছে, অথবা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এইসব দেশের খুবই আননোন প্লেয়ার। এই মনে করেন কি অনেকের নাম আমরা আসলে ওয়ার্ল্ড ক্রিকেট, নিকোলাস পুরান, তারপরে হচ্ছে কিম আলান, এরা তো আর এমন কোনো প্লেয়ার না, এরা খেলেছে। এর চেয়েও নিম্নমানের ছিল, আমি নাম বলতে আরো নিম্নমানের। তো যখন 4 জন করে এই অবস্থা ছিল, আর এইবার যখন 5 জন হবে, তার মানে আপনি চিন্তা করেন যে আরো পুয়ার কোয়ালিটি প্লেয়ার আসবে। এবং ক্ষেত্র বিষয়ে দেখা যাচ্ছে বিদেশি প্লেয়ারের পারফরমেন্স যদি দেখেন, আমাদের লোকাল প্লেয়ারদের অনেক খারাপ ছিল, কিন্তু ওই যে বিদেশি 4 জন খেলাতে হবে। এই জন্য এইখানে হয় কি, আমাদের যে ফ্র্যাঞ্চাইজি ওনার, যেহেতু জিনিসটা হচ্ছে কি অনেক বড় বড় কথা হয়, ক্রিকেটের কথা হয়। দেখেন যে প্রথম আমার মনে হচ্ছে প্রথম যেবার তারা আসলো, তারা কিন্তু খুব বলেছিল প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি, আপনি দেখেন যে আমরা ক্রিকেট একাডেমি করবো, লোকাল প্লেয়ার তৈরি করবো, অনেক বলেছিল প্রত্যেকে। সেকেন্ড বারে বলেছে, এখন আর লজ্জা কেউ বলেও না, কারণ এগুলো তারা করে না। তাদের মূল কাজ হচ্ছে 1-1.5 মাস বিদেশি প্লেয়ার আনলে যেটা হয়, বিদেশি প্লেয়ার আসবে, বিদেশি প্লেয়ারের সঙ্গে মনে করেন যে গ্ল্যামারাস লোকজন আসবে, ওই যে একটা সুনাম হয়, তারা ওই সময় পেছনে ছোটেন। কারণ লোকাল প্লেয়ারদের অল্প কিছু জাতীয় দলের স্টার বাদ দিলে বাকিদের তো গ্ল্যামার নেই, হয়তো ভালো প্লেয়ার কিন্তু গ্ল্যামার নাই। কিন্তু তার চেয়ে একজন বিদেশি প্লেয়ার আনছে, আন্দোলন হলো আমি বিদেশ থেকে 5 জন এনেছি, 7 জন এনেছি, এই যে একটা এক্সপোজার, তারা আসলে ওই দিকে ছোটেন। এবং তারা আসলে এর মধ্য দিয়ে যেটা চান, যে টিমের মধ্যে এক ধরনের একটা বহুজাতিক একটা আবহাওয়া, ওটা কালচারের মধ্যে এক ধরনের বহুজাতিকতা পাওয়া যায়, নামগুলো বিক্রি করে। তো এই জিনিসগুলো আসলে করার জন্য পুরো জিনিসটা যেহেতু বাজারজাত করার প্ল্যান ফলে আনা হয়। কারণ আপনি দেখেন গতবার কিন্তু আমাদের এই বিপিএল এ মানে লোকাল প্লেয়ারদের পারফরমেন্স ভালো ছিল, এরকম অনেক পারফরমেন্স এইবার আপনি দেখবেন যে তাদের কিন্তু কেউ তেমন কোনো গুরুত্ব দাম দিচ্ছে না। এবং আমি মনে করি যে আমাদের যেটা করা উচিত, আমি টি-20 এই বিপিএলটা মেনে নেওয়ার পক্ষে এই কারণে যে যেহেতু টি-20 এখন একটা বাস্তবতা, টি-20 ওয়ার্ল্ড কাপ হয় এবং জনপ্রিয়, ফলে আপনার ন্যাশনাল টিমকে টি-20 জন্য প্রস্তুত করতে হবে। এবং আমাদের প্লেয়াররা যেহেতু টি-20 খেলার জন্য, আমাদের কালচারে যেহেতু টি-20 সেভাবে নাই, ফলে এই বিপিএল এর মাধ্যমে কিন্তু আমাদের টি-20 জন্য প্রস্তুত হওয়ার সুযোগ। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এই বিদেশি প্লেয়ারের কারণে, এবং এবার যেহেতু বিদেশি প্লেয়ার বাড়ানো হচ্ছে, তার মানে আমরা আমাদের লোকাল প্লেয়ারের অপরচুনিটিকে বন্ধ করছি। রাদার উল্টা হওয়া উচিত কি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি, আপনি যখন সিলেটের ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন, আপনার অন্তত নিয়ম হওয়া উচিত যে 2টা অন্তত সিলেটি প্লেয়ার, একদম 2টা কুমিল্লার প্লেয়ার। কারণ হচ্ছে কি আমাদের এখানে দেখেন, এটা কিন্তু আইপিএল এখন আছে কিনা আমরা জানি, শুরুতে কিন্তু ছিল আইপিএল এ যে অ্যাটলিস্ট 2টা হোমগ্রাউন্ড প্লেয়ার ইয়াতে রাখতে হবে। ইভেন আপনি দেখেন আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে যখন ইয়া হচ্ছিল, যে জাকির, গাউস, এরা কিন্তু এই বাইন্ডিং প্লেয়ার ছিল, নকিব এরা কিন্তু বাইন্ডিং প্লেয়ার ছিল, যে আবুল উত্তুঙ্গ যুগে কিন্তু 2 জন জাকির, সালাউদ্দিন। এবং ইউরোপে আরো মজার দেখেন, ইউরোপে যে আমরা দেখি না যে পুরা ইংল্যান্ডের দলে যে সব বাইরের প্লেয়ার, কিন্তু আপনি জানেন ওইখানে যে চ্যাম্পিয়ন্স লিগে 25 জন প্লেয়ার দিলে, ওইখানে হচ্ছে তাদের একাডেমিতে বড় হওয়া, তাদের একাডেমিতে গ্রাজুয়েট হওয়া ইউরোপের প্লেয়ার থাকতে হয়। এটা কিন্তু একদম চ্যাম্পিয়ন্স লিগে 25 জনের মধ্যে থাকতে হয়, একজন প্লেয়ার খেলতে পারে। হ্যাঁ, তো এরকম হচ্ছে বিষয়, কিন্তু আমাদের এখানে এই জায়গাটুকু একদম না। এবং আপনি আরেকটা মজার জিনিস দেখবেন, ধরেন বরিশাল টিম, তার মালিককে সে বরিশালের নয়, তারপর হচ্ছে তার ক্যাপ্টেনকে, মানে তার সঙ্গে কিন্তু লোকাল কোনো ওরিয়েন্টেশন নাই। প্লাস আরেকটা মুশকিল, আইপিএল একই সমস্যা হলে, আইপিএল কি হয় যেহেতু হোম এন্ড অ্যাওয়ে খেলা হয়, ফলে হচ্ছে কি ওই দলটার সঙ্গে অন্তত কোনো সম্পর্ক থাকে। আমি মনে করেন যে সিলেট ফ্র্যাঞ্চাইজি হলো, সিলেটের মালিক হয়তো একজন মনে করেন যে নোয়াখালীর লোক, সে গতবার তো সিলেটের মালিক অন্য জায়গার ছিল, প্লেয়ারদের সঙ্গে কোনো সম্পৃক্ত নেই, সিলেটে কোনো খেলাও হয় না, তাহলে হচ্ছে কি সিলেটের সঙ্গে সম্পৃক্ত হবে কিভাবে, কুমিল্লার সঙ্গে সম্পৃক্ততা হবে কিভাবে? ফলে পুরো জিনিসটা খুবই একটা হাইপোথেটিক্যাল বিষয়। ফলে আমি মনে করি যে এটা সম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রথম করা উচিত হচ্ছে হোম এন্ড অ্যাওয়ে করা উচিত, তাহলে এটলিস্ট খেলাটা বিস্তার হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে অবশ্যই অন্তত 2 জন না হলেও, আমি মনে করি যে এইবার 5 জন করে বিদেশি বদলে অন্তত একজন একদম যে স্থানীয় প্লেয়ার, যে ওইখানে খেলে বড় হয়েছে, ওইরকম একটা লোকাল প্লেয়ার নিতে হবে, এটা বাইন্ডিং করা উচিত। ওপি, মানে এই যে বাংলাদেশের যে 6 জন জাতীয় দলের প্লেয়ার আইসিএল এ গিয়েছিল, সেই আইসিএল এর উদ্দেশ্য ছিল যে স্থানীয় প্লেয়ারদের আর্থিকভাবে সহায়তা করা, যেহেতু ইন্ডিয়ান টিমের প্লেয়াররা পায় না। আইপিএল এরও একই উদ্দেশ্য, বিপিএল এরও একই উদ্দেশ্য, কিন্তু আসলে যে দেখছি যে এই জায়গাটা আসলে ফেকের মতন। প্রথম বিপিএল এ বলা হলো যে কি একটা কোম্পানি জানি, গেম অন স্পোর্টস, বাংলাদেশকে 400 কোটি টাকা দেবে। তো গেম অন স্পোর্টস নামে আমি পৃথিবীতে কোনো কোম্পানি খুঁজে আসলে পাই নাই, যেটা পাইছি সেটা ব্যাঙ্গালোরের একটা কোম্পানি, মানে এই গেম অন না, পুরোটাই আসলে ফেক। তো এই ফেক দিয়ে এত বড় একটা বিপিএল এর আসলে কিভাবে, মানে এখানে প্লেয়াররা আসলে সত্যিকার অর্থে গুটি কয়েক ক্রিকেট ছাড়া তো স্থানীয় ক্রিকেটার আসলে লাভবান হচ্ছে না। এটা সত্যি যে অল্প কিছু প্লেয়ার, আমাদের দেশের প্লেয়ার কিছু এখান থেকে লাভবান হচ্ছেন। ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেট অনুযায়ী ম্যাক্সিমাম প্লেয়ারদের কিন্তু
আপনার ডিপেন্ড করতে হয় ঘরোয়া ক্রিকেট লিগের উপর। রাইট। তো সেখান থেকে আপনি বিপিএল এ আসছেন, ভালো কথা। কিন্তু বিপিএল কারা খেলছে? শুধুমাত্র বাংলাদেশ জাতীয় দলে যারা টপ পজিশনে আছে তারাই কিন্তু খেলার সুযোগটা পাচ্ছে। আর সে জায়গায় যদি আপনি একটি করে বিদেশি প্লেয়ারের কোটা যদি বাড়িয়ে দেন, তো বাংলাদেশি প্লেয়ারের কিন্তু সংখ্যা আরো একটা কমলো। মানে না, এখানে শুধু স্থানীয় না, তো জাতীয় দলের খেলোয়াড়দের সংখ্যাও তো কমলো। আর যদি আপনি খেলোয়াড়দের এবং বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর কথা চিন্তা করে যদি আপনি দেখেন, তাহলে টি-20 ফরম্যাটটা, হ্যাঁ, একটাই মাত্র আমাদের টুর্নামেন্ট টি-20, আমরা যাদের সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি না কেন, একটাই মাত্র প্রস্তুতিমূলক ম্যাচ টুর্নামেন্ট খেলার সুযোগ পাই, সেটা বিপিএল। আর এখান থেকে যদি প্লেয়ার উঠে আসার যদি সম্ভাবনা আপনি মনে করেন, আমার কাছে মনে হয় সেটা ভুল সিদ্ধান্ত। বিকজ বাংলাদেশ ক্রিকেট টিমে আপনি দেখেন ওপেনিংয়ে সমস্যা আছে। আমার মানে তামিমের যোগ্য পার্টনার আমার পেতে আমার কিন্তু অসুবিধা হচ্ছে। পাশাপাশি নাম্বার 3 ব্যাটসম্যানকে নিয়ে আমরা কিছুদিন ধরে ভুগছি, নাম্বার 7 পজিশনে নিয়ে ভুগছি। তো আপনার কাছে কি মনে হয়, যেখানে আমরা একটি 5জন বিদেশি সংখ্যা যদি বাড়ায়, একটি করে প্লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে বাংলাদেশে, তো সে জায়গায় আপনি কিভাবে আশা করেন যে আপনি ওপেনিং একটা ভালো একটা পার্টনারশিপ তামিমের জন্য খুঁজে পাবেন, নাম্বার 3 একটা পজিশনের জন্য একটা ব্যাটসম্যান খুঁজে পাবেন, নাম্বার 7 পজিশনের জন্য এই বিপিএল এর থেকে আপনি খুঁজে পাবেন? আমার কাছে মনে হয় সেটা অবাস্তব। যদি আপনি খেলোয়াড়দের এবং বাংলাদেশ ক্রিকেটের ভালোর কথা চিন্তা করেন, তো অবশ্যই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খেলোয়াড়দের কোটার সংখ্যা বাড়ানো উচিত। এখানে আমরা তো অনেকদিন ওয়ার্ল্ড ক্রিকেটে মিনস ছিলাম, এখন যদি বিগ বয়েসই হই, সত্যিকার অর্থে যদি আমরা মনে করি যে আমরা বিগ বয়েস, তাহলে তো দলটার প্রতি আরো খেয়াল করা উচিত। মানে এটা সেক্ষেত্রে এই টুর্নামেন্টগুলো তো মানে সাংঘর্ষিক, মানে এদের যেসব নীতিমালাগুলো আর না, এখন ক্রিকেট হয়েছে কি ভাই, ভাই, মানে গ্লোবাল ক্রিকেটটা আসলে এইদিকে চলে গেছে। আমরা শুধু এই যে মানে কিন্তু ইন্ডিয়া আইপিএল এ কিন্তু অনেক প্লেয়ার চলে আসছে, অনেক নতুন আইপিএল অনেক প্লেয়ার চলে আসছে, কিন্তু দেখেন আইপিএল এর মাধ্যমে কিন্তু আবার অন্য দেশের প্লেয়ার অনেক তৈরি হয়েছে। এটা কিন্তু ইন্টারেস্টিং। আইপিএল এর মাধ্যমে কিন্তু আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এদের কিন্তু জুনিয়র প্লেয়ার এসে কিন্তু এখানে ভালো খেলে তারাও তৈরি হয়েছে, এটাও হয়েছে। এবং আইপিএল এর মাধ্যমে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস হয়েছে, যেমন ধরেন যে টি-20 এবং আইপিএল এর কারণে বেটিংটা কিন্তু ছিল আমাদের ইন্ডিয়া পাকিস্তান এদের মানে এই অঞ্চল ছিল বেটিং এ ভালো, কিন্তু এখন পাওয়ার রিলেটেড বেটিং হয়, বেটিং এর শক্তিটা কিন্তু আস্তে আস্তে ওই দিকে চলে গেছে। যতই ভালো খেলি আমাদের কিন্তু সাবকন্টিনেন্ট প্লেয়ার আপনি দেখবেন যে টি-20 তে 20 বলে 50 রান দরকার, আপনি ডেফিনেটলি কিন্তু সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ান একটা প্লেয়ারকে আপনি কিন্তু পিক করবেন, বা ক্যারিবিয়ান, হোয়াটএভার। তো এরকম অনেকগুলো কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি যে ক্রিকেটে কিন্তু একমাত্র ইংল্যান্ড সেভাবে বাদ দিলে বাকি সবাই কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট করেছে, কেউ পেরেছে কেউ পারেনি। আমি বরং মনে করি যে বিপিএল এর যে জায়গাটা আমি বিপিএল এর শক্তির জায়গা মনে করি, আমি ধন্যবাদযোগ্য মনে করি, সেটা আসলে বিপিএল এর জন্য না, সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটের কারণে, আমাদের মানুষের ক্রিকেট প্রেমের কারণে। আইপিএল এর পর বিপিএল বলা যায় সবচেয়ে জনপ্রিয়। বিগ বেশও আছে, কিন্তু ক্রেজ চিন্তা করলে আমাদেরটা কিন্তু অনেক এগিয়ে। তো এটা হচ্ছে কি, এর মধ্য দিয়ে যেটা হয়েছে, আমরা ক্রিকেটের বাকি দুনিয়াকে আমাদের শক্তিটা দেখাতে পেরেছি, যে আমাদের বাজার, আমাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ, এইটা যে ক্রিকেটে যে আমাদের ফিনান্সিয়াল জায়গা আছে, আমাদের কর্পোরেট গ্লোবালিও দেখালাম, ইংল্যান্ডের মাটিতেও তো এবার বাংলাদেশ, এই জায়গাটুকু আমরা বিপিএল এর মাধ্যমে একদম পরিষ্কার করে দেখাতে পেরেছি। কিন্তু আমি যেটা মনে করি, রাদার বিপিএল দিয়ে কিন্তু ইন্ডিয়া যেরকম দেখেন আইপিএল এর সময় ইন্ডিয়া কিন্তু পুরো অলমোস্ট বাকি সব ক্রিকেট বন্ধ থাকে, সব ইন্টারন্যাশনাল ক্রিকেট হতে পারে না। দেখেন বাংলাদেশ কিন্তু আমরা সেই জায়গায় তো যেতে পারি না, কারণ আমাদের কিন্তু দেখেন যে 3-4টা দল, বড় দল আসে না, ইন্ডিয়া আসে না, খেলা না থাকলেও ইন্ডিয়া আসে না, এবং হচ্ছে নানান কারণে কিন্তু শেষ পর্যন্ত খুব ওইটা হয় না। ফলে আমরা ফিনান্সিয়াল এবং আমাদের মার্কেট ওয়াইজ যে শক্তিটা, সেই শক্তিটা আমরা পৃথিবীকে দেখাচ্ছি বটে, কিন্তু সেইটার রিটার্নটা কিন্তু আমরা সেভাবে নিতে পারছি না। এটা হচ্ছে 1 নম্বর দিক। দ্বিতীয় দিক যদি আমি চিন্তা করি, সময় কিন্তু কম, যে বিপিএল এর মাধ্যমে মানে এই জায়গাটুকু যদি আমি দেখি, প্লাস কিছু তো হয় আমাদের যে ডোমেস্টিক প্লেয়ার যারা, তারা কিন্তু এক ধরনের জুনিয়র প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে কিন্তু এক ধরনের ইন্টারাকশন হয় ড্রেসিং রুমে, সেটা কিন্তু কিন্তু এটা কিন্তু আমাদের ক্রিকেট বল যেভাবে প্রচার করে বিষয়টা কিন্তু ওইরকম নয়। কারণ ওই যারা অবসরপ্রাপ্ত খেলোয়াড়, এরা আপনি দেখবেন এরা কিন্তু ক্রিকেট অত মনোযোগী থাকে না, এরা কিন্তু ফিটনেস ট্রেনিং করে না। ফলে হচ্ছে এদেরকে যদি আমাদের ক্রিকেটাররা যে দেখে, তাহলে সে ভালো ক্রিকেট বোধহয় এইভাবেই খেলা যায়। ফলে এটাও কিন্তু আরেকটা রং মেসেজ দেয়। ফলে আমাদের যেটা করতে হবে, এই সব কিছুকে ধরে এর মধ্যে থেকে যেটা ভালো সেটা বের করার চেষ্টা করতে হবে। মুশকিলটা যেটা হয়, আমাদের লোকজন এই বিপিএল কে সফল করার জন্য সবাই এমন ঢোল বাজানো শুরু করে যে সব নেতিবাচক লুকিয়ে রাখতে চায়। এই বিপিএল এর মাধ্যমে কেউ কিন্তু এটা বলে না যে এই বিপিএল এর মাধ্যমে যে ফিক্সিং বাংলাদেশে ছড়িয়েছে, এটা কিন্তু দেখেন যে কেউ বলে না। কোন ফ্র্যাঞ্চাইজি বলে যে বিপিএল এ প্রথম বলা উচিত যে ভাই এখানে ফিক্সিং হয়, আমাদের ফিক্সিং মুক্ত থাকবে, এইটা বলে আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি মালিকের শুরু করা উচিত। বলা উচিত যে বিপিএল এ ফিক্সিং ঢুকে গেছে, আমাদের ক্রিকেট নষ্ট হচ্ছে, আমি এসেছি বিপিএল কে ফিক্সিং মুক্ত করতে। যে ফ্র্যাঞ্চাইজি এইটা বলবে, আমি মনে করবো যে সেই সত্যিকারের। এবং দ্বিতীয় আরেকটা ফ্র্যাঞ্চাইজি যে বলবে যে আমি আসলে একাডেমি করবো, এই কথার মুখে বলবো না, আগামীবার করবো এবং আমার ডোমেস্টিক একজন প্লেয়ার। মামুন সাংবাদিক যে আওয়াজটা তুললেন, এটা আমরা প্রথম থেকে তুলেছিলাম, ও তুলেছিল। বাংলাদেশে তো খেলোয়াড়দের সমিতি আছে,
যেটা অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ঝামেলা চলছে, কত বড় একটা ঝামেলা, একটা দেশের ট্যুর ক্যান্সেল হয়। বাংলাদেশের এই খেলোয়াড় সমিতি যারা মানে ক্রিকেটার, তারা কি করে মানে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে? অবশ্যই একটা সমিতি তো আছে, কিন্তু কার্যক্রম একেবারে নাই বললেই চলে। কিন্তু তারপরেও কিন্তু মুশফিকের এই ঘটনা ইস্যু নিয়ে কিন্তু তারা কিন্তু মুশফিকের পাশে এসে দাঁড়িয়েছে। তো কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এই এতটুকু মানে কাজ করাটাই আমার কাছে মনে হয় না যে খেলোয়াড় কল্যাণ সমিতিতে যারা আছেন এতটুকুই শান্তশিষ্ট থাকা উচিত। বরঞ্চ বৃহত্তর ক্রিকেটের স্বার্থে অবশ্যই এগিয়ে আসা উচিত এবং ক্রিকেট বোর্ডের পাশে থেকে যা যা করণীয় দরকার ক্রিকেটারদের জন্য, উন্নয়নের জন্য, আমার কাছে মনে হয় যে অবশ্যই তাদের এগিয়ে আসা উচিত। তাহলে বিপিএল এর এই 5 জন খেলোয়াড় বন্ধে তাদের কোনো ভূমিকা থাকবে? আমি মনে করি থাকা উচিত, বিকজ এরকম একটা ইস্যু যদি প্লেয়ার হিসেবে যদি এরকম একটা ইস্যু আসে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হচ্ছে, বরঞ্চ ক্রিকেটের জন্য ক্ষতি হচ্ছে। একটি করে বাংলাদেশ প্রতিটি দল থেকে যদি আচ্ছা, আমার তো সময় কম মামুন, তুমি 10 সেকেন্ড দিতে পারবো। সেটা হচ্ছে বাংলাদেশের যখন বিপিএল শুরু তখন কিন্তু সাউথ আফ্রিকার গ্লোবাল টি20 মানে অলমোস্ট ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার ওইখানে, তাহলে তুমি কি মানের প্লেয়ার পাচ্ছ? হ্যাঁ, সেটা যদি হয় তাহলে তো ডেফিনেটলি আমাদের প্লেয়ার এমনি আমরা সাফার করি, তারপর হচ্ছে তো এই সাফারিং সবাই কাজে যদি এরকম হয় তাহলে আমার মনে হয় টাইমটা একটু রিঅ্যাডজাস্ট করা উচিত ছিল, আইসিসির উচিত ছিল, এটা আইসিসির উচিত ছিল, বা বাংলাদেশ আমার মনে হয় একটু রিঅ্যাডজাস্ট, এখন তো সময় আছে নভেম্বরে, টাইম যদিও আমাদের খুবই একটা টাইম অনেক কম, এই বছর আমরা অনেক ক্রিকেট খেলবো, তবে এটাকে রিঅ্যাডজাস্ট করা যেতে পারে, এটা খুবই না। আর আমি শুধু অফিসের সঙ্গে খেলোয়াড় কল্যাণের কথা বলি, খেলোয়াড় কল্যাণ সমিতি ক্রিকেট বোর্ডের পাশে থাকে, কিন্তু খেলোয়াড় কল্যাণ সমিতির কাজ কিন্তু ক্রিকেট বোর্ডের পাশে থাকে না, ক্রিকেট বোর্ডের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে। এবং আমি লক্ষ্য করি যে খেলোয়াড় কল্যাণ সমিতি সেই জায়গায় বিপ্লবী হয় যেখানে ক্রিকেট বোর্ড আসলে এক ধরনের পক্ষে থাকে। ইটস নট দ্যাট, এটা হলে হবে না, ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে, কারণ স্টেক হোল্ডার তো। মামুন এবং অপি, আপনাদের দুজনকে ধন্যবাদ। আরেকটু সময় যদি পেতাম এই বিষয়টা একটু দীর্ঘায়িত করা যেত, যেহেতু সময় নেই, শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান তবে ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন www.ntbbd.com। এই অনুষ্ঠান দেখা